আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব, ঠিক আছে? সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নিব। দেখো তো সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা ক্লাসটা। সবাই একটু দ্রুততার সহিত লাইভে যুক্ত হয়ে নাও। আজকে তোমরা জানো যে আমরা আই এডুকেশনের পক্ষ থেকে প্রি অ্যাডমিশন যে ক্লাসগুলোর ব্যবস্থা করেছি, তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের কিন্তু প্রি অ্যাডমিশনের যে সায়েন্স বায়োলজির ক্লাসটা অনুষ্ঠিত হবে। তো সবাই একটু দেখো যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি সবাই ঠিকঠাক মতো দেখতে পাও এবং কথা শুনতে পাও, তাহলে কিন্তু আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব, ঠিক আছে? তো সবাই একটু জানাবা যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং কথা শুনতে পাচ্ছ কিনা। সবাই যদি ঠিকঠাক মতো দেখতে পাও এবং কথা শুনতে পাও, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব। তো সবাই একটু জানাও যে কে কোথা থেকে আসলে ক্লাসটা দেখতেছো এবং আমাদেরকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, তাহলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দেখো যে ভাইয়াকে একটু কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব কিছু শুনতে পাচ্ছ কিনা এবং কথা শুনতে পাও, তাহলে এই তো আশা করি সব ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তোমরা জানো যে প্রি অ্যাডমিশন কেন জরুরি। একটা ব্যাপার আমি বলি যে যারা মেডিকেলে পড়ে এরা কিন্তু আসলে প্রি অ্যাডমিশন নেয় আগেই, ঠিক আছে? তো এরা প্রি অ্যাডমিশন নেওয়াতে কি হয় জানো, ওরা আগে থেকেই এই যে মেডিকেলের প্রস্তুতিটা নেয়। এই মেডিকেলের প্রস্তুতিটা যারা আগে থেকে নেয় এদের একটা সুবিধা আছে, অনেক বড় সুবিধা। সুবিধাটা কি হয়, তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা ভার্সিটিতেও এগিয়ে থাকে, মেডিকেলেও এগিয়ে থাকে। এখন ওরা কোনোভাবে মেডিকেলে তো একটা ফিক্স সিট ধরো 4,000, তো 4,000 বা 4,500 সিট ফিল আপ হয়ে যাওয়ার পরে বাকি যে সময়টুকু থাকে বা বাকি সময়টুকুতে একটু ভার্সিটির জন্য ম্যাথ বা অন্যান্য কিছু করে ওরা কিন্তু ঠিকই ভার্সিটিতে যে ভালো একটা পজিশন আনতে পারে বা চান্স হয়ে যায়। কিন্তু অনেকে যারা ওই যে লাস্টের টাইমে যে সব কিছু পড়তে যেয়ে কিন্তু সমস্যাটা বেঁধে যায়। এজন্য যারা প্রথম থেকেই পড়ে তারা কিন্তু ইনশাল্লাহ ভালো হয়, লাভবান হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা এই যে শুরু করি হ্যাঁ ক্লাসটা। তো প্রথমে দেখো প্রশ্ন কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ। প্রথমের প্রশ্নটা একটু খেয়াল করো ভাইয়া, যে কোনটা ক্ষুদ্রান্ত্রের অংশ। এখানে খেয়াল করো যে কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ। এটা বরিশাল বোর্ড 2025 সালে প্রশ্ন এসেছে। এই রিলেটেড প্রশ্নই দেখবা যে অ্যাডমিশনে আছে পরবর্তীতে স্লাইডে। তো এখানে প্রশ্নটা কি দেখো খেয়াল করো, বলছে কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ। তো এখন একটা ব্যাপার দেখো যে আমরা জানি আমাদের প্রথমে কি মুখ গহ্বর, মুখ বিবর, তারপরে কি আমাদের গলবিল, তাই না? যে ধরো যে গলবিল যে আমরা বলি গলবিল, তারপরে কি আসে বলতো, গলবিলের পরে কি আসে বলতো, গলবিলের পরে কিন্তু আসে অন্ননালী। কি আসে? অন্ননালী। হ্যাঁ, মুখ গহ্বর, মুখ বিবর, গলবিল, অন্ননালী, ঠিক আছে? তারপরে আসে কি আমাদের বলতো পাকস্থলী, পাকস্থলী, পাকস্থলী। তারপরে আসে কি জানো, তারপরে আসে আমাদের সেই ক্ষুদ্রান্ত্র, তারপরে আসে আমাদের সেই ক্ষুদ্রান্ত্র, তাই না? তো এই যে ক্ষুদ্রান্ত্র যেটা আমরা কথা বলতেছি, কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয় এগুলোর মধ্যে। এখন আমাদের জানতে হবে আগে যে ভাইয়া যে কোনগুলো আসলে ক্ষুদ্রান্ত্রের অংশ, কোনগুলো আসলে ক্ষুদ্রান্ত্রের অংশ। তো ক্ষুদ্রান্ত্রের অংশ আসলে কোনগুলো ভাই? ক্ষুদ্রান্ত্রের অংশগুলো কিভাবে মনে রাখবো? ক্ষুদ্রান্ত্রের অংশগুলো কিভাবে মনে রাখবো? তো দেখো ক্ষুদ্রান্ত্রের অংশগুলো তিনটা, বুঝছো? ক্ষুদ্রান্ত্রের অংশ কয়টা? তিনটা অংশ থাকে ক্ষুদ্রান্ত্রের, যেটাকে আমরা এইভাবে মনে রাখি, যে খেয়াল করো যে ডিজে আলী, ডিজে আলী দিয়ে মনে রাখি, যে ডিজে আলী, ঠিক আছে? ডিজে আলী। তো ক্ষুদ্রান্ত্রের অংশগুলো কি ডিজে আলী দিয়ে মনে রাখি। এখন এখানে যে অপশানগুলো আছে, এখানে প্রথমে একটা অপশান খেয়াল করো যে ফান্ডাস যেটা লেখা আছে না, ফান্ডাস পাকস্থলীর, হ্যাঁ, বাম উত্তাল গম্বুজের মতো একটা অংশ আছে। পাকস্থলীতে গেলে যে এরকম বাম উত্তাল গম্বুজের মতো পাকস্থলীতে একটা অংশ থাকে, যেটা যে পাকস্থলীর যে বাম উত্তাল গম্বুজের মতো যে অংশ থাকে, বুঝছো? এই জায়গাটা, এই যে বাম উত্তাল গম্বুজের মতো উঁচু যে অংশটা, এটাকে কি বলা হয় জানো ভাইয়া? এটাকে বলা হয় ফান্ডাস। এটাকে বলা হয় ফান্ডাস। এটাকে বলা হয় ফান্ডাস। তাহলে এইটাকে যেহেতু ফান্ডাস বলা হয়, এটাকে যেহেতু ফান্ডাস বলা হয়, তার মানে এটা কিন্তু কিসের অংশ বলো তো? এটা কিন্তু পাকস্থলীর অংশ। তার মানে এটা আগেই অ্যান্সার না, এটা পাকস্থলীর অংশ, তো এটা আগেই অ্যান্সার না। আরেকটা খেয়াল করো যে আমরা যে ক্ষুদ্রান্ত্রের পরে যে বৃহদান্ত্রতে যাই, খেয়াল করো ভাইয়া, যে এখানে আমি যখন লিখবো যে বৃহদান্ত্র, বুঝছো? বৃহদান্ত্র, দেখো
একটা কথা বলে দেই, নামে ক্ষুদ্রান্ত্র হইলেও এ কিন্তু আসলে ক্ষুদ্র না, এইটাই সব থেকে বড় এই জিনিসগুলোর মধ্যে, এটা সব থেকে বেশি বড়, এটা প্রায় 6 থেকে 7 মিটার হয়। এটা বৃহদন্ত্র, কিন্তু এটা 1.5 থেকে 2 মিটার হয়, বুঝতে পারছো? ঠিক আছে, বৃহদন্ত্র হইলেও কিন্তু এটা হচ্ছে 1.5 থেকে 2 মিটার হচ্ছে, এটা কিন্তু 6 থেকে 7 মিটার হয়। অ্যান্ড ব্যাপার হলো এই বৃহদান্ত্রের অংশগুলো কোনগুলো ভাইয়া? বৃহদান্ত্রের অংশগুলোকে আমি এটা দিয়ে মনে রাখি, দেখো খেয়াল করো, বৃহদান্ত্রের অংশগুলোকে আমরা এরকম সিকাম দিয়ে মনে রাখতে পারি, সিকাম, সিকাম দিয়ে বৃহদান্ত্রের অংশগুলো মনে রাখা যায়, বুঝছো? সিকাম দিয়ে বৃহদান্ত্রের অংশগুলো মনে রাখা যায় কিভাবে? দেখো এই যে সি দিয়েই হচ্ছে সিকাম, সি দিয়েই হচ্ছে কি জানো, সি দিয়েই মনে রাখবো হলো সিকাম। আচ্ছা, ক দিয়ে হচ্ছে কি জানো, কোলন, ঠিক আছে, কোলন, ঠিক আছে, কোলন, আর হচ্ছে ম দিয়ে হচ্ছে মলাশয়। এইগুলো হচ্ছে কিন্তু বৃহদান্ত্রের অংশ। কিসের অংশ? বৃহদান্ত্র, এগুলো হলো বৃহদান্ত্রের অংশ, বুঝতে পেরেছো ভাই? যে এগুলো হলো বৃহদান্ত্রের অংশ। বৃহদান্ত্রের অংশ কোনগুলো তাহলে? সিকাম, কোলন, মলাশয়। আবার এই কোলনের ভেতরে কিন্তু অনেক ভাগ আছে, যে মানে তোমার হচ্ছে অনুদৈর্ঘ্য কোলন, অনুপ্রস্থ কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে তোমার তাহলে এখানে দেখো ভাই, এখানে আরেকটা জিনিস চলে আসছে, দেখো যে সিকাম, অ্যাডমিশন মানে আসলে বাদ দেওয়ার পরীক্ষা, এমসিকিউ মানে আসলে বাদ দেওয়া। তুমি যদি 2-3টা বাদ দিতে পারো, 2টা বাদ দিতে পারো, তাহলে বুঝতে পারতেছো যে এই 2টার মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। তো তুমি আরও একটা এখানে অপশন পেয়ে যাচ্ছ যে সিকাম কোলন, তাহলে কোলনও হচ্ছে কিসের কিসের জিনিস বলো? কোলনও হচ্ছে বৃহদান্ত্রের জিনিস। তাহলে এইভাবেও তুমি কিন্তু অ্যান্সারটাকে বের করতে পারতেছো যে এখানে অ্যান্সারটা হবে জেজুনাম। তাছাড়াও আরেকটা উপায় হচ্ছে কি, এই যে তুমি জানো ক্ষুদ্রান্ত্রের অংশগুলোকে আমি বলছি যে ডিজে আলি দিয়ে মনে রাখি, বুঝছো? ডিজে আলি দিয়ে মনে রাখি, তাহলে ডিজে আলি মানে হচ্ছে এই যে ডি ফর ডিওডেনাম, ডি ফর কি ভাইয়া? ডি ফর ডিওডেনাম, এটা ইউ আকৃতির হয়, বুঝছো? আর এই যে ডিওডেনাম প্রথমে, তারপর জেজুনাম, এইটা আবার জানো এইটা হলো ক্ষুদ্রান্ত্রের সব থেকে পেঁচানো অংশ, যেটা ক্ষুদ্রান্ত্রের সব থেকে পেঁচানো অংশের নাম হলো জেজুনাম। আর আলি থেকে কি জানো? আলি থেকে হচ্ছে ইলিয়াম, আলি থেকে হচ্ছে ইলিয়াম। তাহলে ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম, এখান থেকে একটা তথ্য জেনে রাখবো যে জেজুনাম হচ্ছে সব থেকে পেঁচানো অংশ, আর ডিওডেনাম এটা কেমন বলো? এটা হচ্ছে ইউ আকৃতি। তাহলে আমরা খুব সুন্দর মতো আমরা পেয়ে গেলাম হচ্ছে কি বলো, অ্যান্সার হচ্ছে কোনটা? তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু এই যে জেজুনাম, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে জেজুনাম। এটা হচ্ছে পরিপাক ও শোষণ, 3 নাম্বার চ্যাপ্টার, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাব ভাইয়ারা। দেখো নেক্সট, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? তাহলে এটার উত্তর দাও তো, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? এটা তাহলে কি বলবা বলো তো এটার ক্ষেত্রে? এইখানে তাহলে এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 21-22, দেখো এই সেম রিলেটেড প্রশ্ন এখানে আসছিল, তাই না? বরিশাল বোর্ড 25 সালে এই রিলেটেড প্রশ্ন আসছে। তাহলে দেখো এখানে বলতেছে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি। এখন তোমরা এটা পারবা, কিন্তু ভার্সিটির এই প্রশ্নটা সবাই পারবা, সবাই একটু উত্তর দিব, ঠিক আছে? সবাই একটু উত্তর দিব ভাইরা, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে না তোমরা হচ্ছে ভাইরা বুঝতে পেরেছো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার দাও। ওকে, তাসকিরাতুম জান্নাত বলতেছে হচ্ছে বি। বাকিরা একটু ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিব, সবাই একসাথে পার্টিসিপেট করি, সবাই একসাথে ক্লাসটা দেখি, হ্যাঁ? আচ্ছা, তাহলে বলতেছে হচ্ছে বি। আচ্ছা, কি বলতেছে? ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? ও বলছে হচ্ছে বি। এটা হলো 3 নাম্বার চ্যাপ্টার, পরিপাক ও শোষণ, পরিপাক ও শোষণ। এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান 2য় পত্রের 3 নাম্বার চ্যাপ্টার, পরিপাক ও শোষণ। আচ্ছা, তো দেখো এখানে আমরা এই যে পেয়ে গেলাম, দেখো খেয়াল করো ওই যে সূত্রটা দিয়েছিলাম ভাইয়া, ডি এই যে জে, হ্যাঁ ডি জে, এই যে দেখো আলি আছে, তাহলে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম তো এখানে রয়ে গেছে। তাহলে সিকাম, কোলন, মলাশয় এই জিনিসগুলো হচ্ছে কি ভাইয়া বলো? এগুলো কিন্তু বৃহদান্ত্রের অংশ, তাই না? এই সিকামটা হচ্ছে কিসের অংশ? বৃহদান্ত্রের অংশ। তার মানে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটা বলেছে, তাহলে অ্যান্সার হবে কোনটা? খুব সুন্দর মতো দাগিয়ে দিলাম, অ্যান্সার হবে কিন্তু সিকাম। অ্যান্সার হবে কি? সিকাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, যে দেখো প্রশ্নটা কতবার এসেছে, দেখো ডিইউ এ 17-18, রাজশাহী ইউনিভার্সিটি সিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা রিপিট হয়েছে, বুঝছো? 4-5 সালে একবার আসছে, আবার 17-18 সালেও আসছে, আবার খেয়াল করো যে বরিশাল ইউনিভার্সিটিতে আমার মনে হয় আসছে। তো এই যে মানে প্রশ্নগুলো দেখো যে মানে রিপিটেশন হয় ভালোই, বুঝছো? সো এইটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো এটার অ্যান্সার কি হবে কেউ বলতে পারো? যে পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCl নিঃসৃত করে? হ্যাঁ,
আমরা জানি কি জানো, মিউকাস কোষ থেকে মিউট এটা এটা কি ক্ষরণ করে, মিউকাস শ্লেষ্মা, যেটা আমাদের নাকের ভেতরে যেরকম থাকে না, এইটা, ঠিক আছে। এই পেপটিক কোষ বা চিপ কোষ থেকে কি কি খরিত হয় বলো তো, পেপসিনোজেন খরিত হয়। এগুলো থেকে কি পেপসিনোজেন, পেপসিনোজেন, পেপসিনোজেন। ওকে, তাহলে তাহলে কার্ডিয়াক এটা থেকে কি আবার ক্ষরণ হবে? তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া, যে প্যারাইটাল কোষ থেকে। প্যারাইটাল কোষ থেকে কি খরিত হয় বলো? পাকস্থলীর প্রাচীরের কোন কোষ থেকে এই সেল খরিত হয়? এই যে পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে আসলে এই সেলটা খরিত হয়। কোন কোষ থেকে? প্যারাইটাল কোষ, বা এটাকে আমরা অনেক সময় বলি অক্সিনটিক কোষ। কি বলতে পারি? অক্সিনটিক কোষ। আরেকটা নাম মনে রাখতে পারো হচ্ছে কি, অক্সিনটিক, অক্সিনটিক, অক্সিনটিক কোষ, ঠিক আছে। অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ। তাহলে পরের প্রশ্নটার অ্যান্সার অবশ্যই তোমরা দিতে পারবা। দেখো এটা হলো, দেখো এই সিলেট বোর্ডে এই প্রশ্নটা আসছিল, বুঝছো? দেখো খেয়াল করো, সিলেট বোর্ডের প্রশ্ন আসছে যে পাকস্থলীর কোন কোষ থেকে HCl অ্যাসিড নিঃসৃত হয়। প্রশ্নটা জাস্ট দেখছো, উল্টা টাইপের। মানে একটা জায়গায় এসে প্রশ্নটা বলতেছে, এই প্রশ্নটা বলছে পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে, আর এখানে এসে বলতেছে পাকস্থলীর কোন কোষ থেকে HCl অ্যাসিড নিঃসৃত হয়, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো প্যারাইটাল কোষ, জি কোষ, মিউকাস কোষ। আমরা আগেই বলছি মিউকাস কোষ থেকে শ্লেষ্মা আসে, পেপটিক থেকে পেপসিনোজেন আসে। সো তোমরা এটার অ্যান্সার দিতে পারবা। হ্যাঁ, তো তাসকিরাতুম বলছে হচ্ছে এটার অ্যান্সার হবে হচ্ছে কি, এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে যে কোনটা জানি বললো, যে প্যারাইটাল কোষ। এই মিউকাস কোষ না, বুঝছো? এটা হচ্ছে কি, কোন কোষ থেকে এই সেল খরিত হয় একটু আগে দেখালাম, যে প্যারাইটাল কোষ থেকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি, প্যারাইটাল কোষ হবে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, প্যারাইটাল কোষ হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে হলো প্যারাইটাল কোষ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আরও একটু সামনের দিকে যাই, যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? আমিষ, ঠিক আছে। আমিষ মানে হচ্ছে কি বলতো, আমিষ মানে হচ্ছে প্রোটিন। আমিষ মানে হচ্ছে কি, প্রোটিন। তাহলে এই যে প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? ঠিক আছে, ঠিক আছে। দেখো মল্টেজ, এই যে মল্টেজ এনজাইম দেখতেছো, কোনো কিছু মনে রাখবা যে নামের শেষে যদি এস থাকে, ইএজি, এস, এস থাকলে সেটা হবে এনজাইম। নামের শেষে যদি এস থাকে সেটা হবে কি, নামের শেষে এস থাকলে হবে কি, এনজাইম। আর নামের শেষে যদি ভাইয়া ওএজি, ওস, ওএজি, ওস থাকে, তার মানে এটা হচ্ছে খাদ্য, খাদ্য বা খাবার, বুঝছো? খাদ্য বোঝাবে বা খাবার বোঝাবে, বুঝতে পেরেছো? তো এখন দেখো যে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি। দেখো মল্টোস কি করে, মল্টেসকে ভাঙে, বুঝছো? মল্টেসকে, মল্টেসকে ভাঙে হচ্ছে মল্টেস, সুক্রোজকে ভাঙে সুক্রেস, ঠিক আছে। লিপিডকে ভাঙে লাইপেস। তাহলে বুঝতে পারতেছো, তো এর দেখেই বোঝা যাচ্ছে যে কোনোটা প্রোটিনকে ভাঙতেছে না। একটা কথা মাথায় রাখবো, যে কোনো কিছু নামের শেষে, নামের শেষে যদি এইগুলো থাকে, খেয়াল করো যে নামের শেষে যদি ইনমিন, টিনসিন, কিনজিন, হ্যাঁ, নামের শেষে, নামের শেষে যদি ইন থাকে, সোজা কথা, নামের শেষে ইন, ইন কেন, দেখো তুমি প্রোটিনটা লেখো PROTEIN, লাস্টে কি থাকে ভাইয়া, লাস্টে ইন থাকে। তাহলে ইন থাকলে, নামের শেষে যদি ইন থাকে, তাহলে সেটা হবে প্রোটিন। যেমন আরও ব্যাপারটা এইভাবে আমরা মনে রাখতে পারি, যে নামের শেষে ইনমিন, টিনসিন, কিনজিন থাকলে, নামের শেষে, নামের শেষে ইনমিন, টিনকিন, সিনজিন থাকে, নামের শেষে কি থাকলে, ইনমিন, টিনসিন, কিনজিন, ইনমিন, টিনসিন, কিনজিন, ডট 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 ডট, এরকম রিলেটেড। মানে ইন যদি থাকে তাহলে কি হবে ভাইয়া, ইন থাকলে হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম হবে। তাহলে এখানে এই যে বোঝা যাচ্ছে, এই যে ট্রিপসিন, এটা হচ্ছে কি ট্রিপসিন, কাইমোট্রিপসিন, হ্যাঁ, পেপসিনোজেন বা পেপটো কথাটা থাকলেও, পেপটো পেপটাইড কথাটা থাকলেও এরকম। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, ট্রিপসিন। পরবর্তী প্রশ্ন দেখো, যে পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোন কোষ? দেখো এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটু আগে আমরা দেখছিলাম, যে চট্টগ্রাম বোর্ড 2016, পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? তাহলে বলো তো, পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটা?
তোমরা যারা ক্লাস দেখতেছো তোমরা কমেন্ট করো না কেন ভাইয়ারা? দেখতেছি অনেকে তোমরা যারা আসো কমেন্ট করো। এই রিলেটেড প্রশ্ন কিন্তু আগে আসছে, তাই না? দেখো যে পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? মিউসিন নিঃসৃত হয় কোথা থেকে? মিউকাস থেকে। হ্যাঁ, পেপটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়, ঠিক আছে? গ্যাস্ট্রিক কোষ থেকে গ্যাস্ট্রিন নিঃসৃত হবে। তাহলে প্যারাইটাল কোষ থেকে কোনটা হবে? আগেই বলেছি, বলো ভাইয়া। HCl, তাই না? HCl, 6 এর বি, কারেক্ট। নেক্সট, আচ্ছা দেখো ভাইয়ারা, তোমরা যারা আসো আমাদের কিন্তু টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে এবং প্রি অ্যাডমিশন সায়েন্স কোর্স। তোমরা যারা দুর্বল আসো, এগুলোতে ভালো করতে চাও, তোমরা চাইলে হচ্ছে আমাদের এই কোর্সটাকে তোমরা বিবেচনায় রাখতে পারো ভাইয়া। এটা তোমাদের জন্য আসলে খুবই ভালো হবে, খুবই উপকারী হবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট দেখি আমরা যে অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়া কি। দেখো যে আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, এই শর্করাটা মানে খাওয়ার পরে এটা গ্লুকোজে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? গ্লুকোজ। তো যখন আমাদের ব্লাডের মধ্যে অনেক গ্লুকোজ যায়, তো এত গ্লুকোজ তো ব্লাডে রাখা সম্ভব না। সো ওই গ্লুকোজকে কি করে জানো? তোমরা অ্যান্সার দাও এটার, যে অ্যান্সার দিতে থাকো তো কি হবে এটার অ্যান্সার। সো এই এত গ্লুকোজ তো রাখা সম্ভব না, তো এই গ্লুকোজটাকে কি করে জানো? গ্লুকোজটাকে হচ্ছে গ্লাইকোজেন রূপে জমা রাখে। গ্লাইকোজেন রূপে জমা রাখে। গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে জমা রাখে। কে জমা রাখে ভাইয়া? এই যে যকৃৎ, আমাদের যকৃৎ, ঠিক আছে? যকৃৎ হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে জমা রাখে। আর এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন হইতে কনভার্ট করতে সাহায্য করে যেটা, সেটার নাম হচ্ছে কি জানো? সেটার নাম হলো ইনসুলিন। সেটার নাম হচ্ছে কি ভাইয়া? সেটার নাম হলো ইনসুলিন। তাহলে ইনসুলিন কি করে? মেইনলি এই যে গ্লুকোজকে তোমার হচ্ছে গ্লুকোজ থেকে এই গ্লাইকোজেন হইতে সহায়তা করে ইনসুলিন হরমোনের কারণে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিবর্তিত করতে পারে। এখন মনে করো যে এইগুলো মূলত কাজটা কোথা থেকে করে ভাইয়া? কাজটা করে হচ্ছে শর্করা জাতীয় খাবার থেকে। কোথা থেকে বলো? শর্করা জাতীয় খাবার থেকে কাজটা করে। শর্করা থেকে এই কাজটা করে। এখন মনে করো আমার দেহে আর শর্করা নাই, ঠিক আছে? আমি শর্করা বার্ন করতে করতে, কার্বোহাইড্রেট বার্ন করতে করতে মনে করো আর নাই, আমি কার্বোহাইড্রেট ইনটেকই করি না। তখন কি হয়? তখন দেখা যায় যে অশর্করা থেকে শর্করা সৃষ্টি হয়। তো অশর্করা থেকে শর্করা সৃষ্টির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কি জানো? গ্লাইকোজেনেসিস। কি হবে না? গ্লাইকোজেনেসিস কি? এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এইটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এটা হচ্ছে স্বাভাবিক গ্লুকোজ থেকে, এই তোমার শর্করা থেকে যখন আমি তৈরি করতেছি। আর গ্লাইকোজেনোলাইসিস যদি হয়, গ্লাইকোজেনোলাইসিস মানে ভেঙে যাওয়া। এই তোমার হচ্ছে কি গ্লাইকোজেন থেকে আবার যদি গ্লুকোজে যেতে চায়, তাহলে এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভাঙা। আর যখন অশর্করা থেকে তৈরি করব, নতুন মানে অশর্করা থেকে তৈরি হচ্ছে, শর্করা নাই, নতুনভাবে তৈরি করা লাগছে, সো এই জায়গাটাতে আমরা যেটা সাহায্য করে সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে গ্লুকোনিওজেনেসিস। এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা ভাইয়া? এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? এটার ক্ষেত্রে অ্যান্সারটা হবে কি? গ্লুকোনিওজেনেসিস। ওকে, তাহলে 7 বি, এই তো ভেরি গুড, ঠিক আছে? হচ্ছে গ্লাইকোজেনেসিস না রে, গ্লুকোনিওজেনেসিস হবে। আচ্ছা, তারপর দেখো পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? এটা কেন আবার আসছে? দেখো প্যারাইটাল, এই রিলেটেড প্রশ্ন দেখো 8টা আবার আসছে, দেখছো যে? আচ্ছা, পরে দেখি যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়? যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়? কেউ কি পারবা? যে যকৃতে যে অবস্থিত আছে, আমাদের যকৃতে একটা ম্যাক্রোফেজ কোষ আছে, সে যকৃতে অবস্থিত যে ম্যাক্রোফেজ কোষটা আছে, যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষটাকে কি বলা হয়? যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজকে কোষকে কি বলা হয় জানো? কাফ্ফার কোষ বলা হয়। কাফ্ফার কোষ বা কুফার কোষ, ঠিক আছে? সামনে যাই, দেখো ভাই, এই যে দেখো এই রিলেটেড প্রশ্ন ঢাকা ভার্সিটিতে আসছে। দেখো একদম খুব রিসেন্ট সময়ের একটা প্রশ্ন, যে 21-22 সালের, হ্যাঁ এখন তো 26 চলে,
21-22 সালে প্রশ্নটা আসছে যে কাফার সেলস থাকে কোন অঙ্গে থাকে এটা। এখানে প্রশ্নটা আসছিল এইভাবে যে যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়, ঠিক আছে, কাফার কোষ। আর এখানে বলছে যে কাফার সেলস কোন অঙ্গে থাকে, প্লিহা, মস্তিষ্ক, যকৃৎ নাকি অগ্নাশয়? অবশ্যই কোনটা? অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কি হবে? সবাই উত্তর দাও। হ্যাঁ, দশ নম্বরে সি বলতেছো। ইয়েস, যকৃৎ। কি হবে অ্যান্সার? যকৃৎ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি ভাইয়ারা আমরা, যে মানবদেহের সবচেয়ে বড় হবে এখানে। হ্যাঁ, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির আবৃতকারী পর্দার নাম কি? এখন তোমাকে ভাইয়া আগে জানতে হবে যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থিটা কোনটা আসলে। মানবদেহের সব থেকে বড় গ্রন্থিটা কোনটা? তো মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে ভাইয়া যকৃৎ। মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটাকে বলি আমরা? যকৃৎ। ঠিক আছে, তো এই যে যকৃৎ যেটা আছে, যকৃতের যে আবরণটা দেখো, পেরিকার্ডিয়াম কিসের আবরণ? ঠিক আছে, এটা তো হার্টের আবরণ। প্লুরা ফুসফুস। ঠিক আছে, এপিমাইসিয়াম তো বাদই দিলাম, এগুলো তো নাই অ্যান্সার। তো কোনটা যে যকৃতের যে আবরণটা, এটাকে কি বলি আমরা বলো তো ভাইয়ারা? এটাকে আমরা বলি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটাকে কি বলি আমরা? এটাকে আমরা বলি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটাকে আমরা বলি হচ্ছে কি? গ্লিসন্স ক্যাপসুল। ওকে, তাহলে মানবদেহের যকৃতের যে আবরণীটা, এটাকে আমরা বলি হচ্ছে কি? গ্লিসন্স ক্যাপসুল। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো। এই প্রশ্নে কি আসছে যে গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায়। গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায়। ভেরি গুড। ঠিক আছে, তাহলে দেখো যে গ্লিসন ক্যাপসুল যে পর্দা, এটা হচ্ছে কোথায় দেখা যায়? দেখো তো, বলো তো, গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায়। খেয়াল করো, এখানে প্রশ্নটা আসছিল যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, এটাকে আবৃতকারী পর্দার নাম কি? ঢাকা বোর্ড 25 সালে আসছে এটা, দেখছো, গত বছরের প্রশ্ন এটা। ঠিক আছে, ঢাকা বোর্ড 25 সালে জীববিজ্ঞানে এই প্রশ্নটা আসছিল, দেখছো, যে গত বছরের প্রশ্ন। আর এই ঢাকা ভার্সিটিতে এই রিলেটেড প্রশ্ন আসছিল, দেখো, যে গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায়। ঠিক আছে, তো গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের কোন অঙ্গে দেখা যায় ভাইয়া? এটা অবশ্যই কোনটা হবে বলো? অ্যান্সার দাও তো, কত নাম্বার এটা? 12 দাগ। ঠিক আছে, 12 দাগের উত্তর দাও তো। ওকে, তো এটার উত্তর কি হচ্ছে তাহলে? যকৃতে হচ্ছে, যকৃত। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? দেখো, যকৃতের খণ্ড আছে ভাই হচ্ছে 4টা খণ্ড আছে। যকৃতের খণ্ড আছে কয়টা? যকৃতের টোটাল খণ্ড আছে হচ্ছে 4টি খণ্ড আছে যকৃতের। ঠিক আছে, তো যকৃতের খণ্ড হচ্ছে 4টা। একটাকে বলা হয় ডান, একটাকে বলা হয় বাম, আরেকটা হচ্ছে কোয়াড্রেট, আরেকটা হচ্ছে তোমার কর্ডেট। তো যকৃতের এরকম হচ্ছে তোমার 4টা খণ্ড আছে, ডান, বাম, কোয়াড্রেট আর হচ্ছে কর্ডেট। যকৃতের এরকম খণ্ড আছে কয়টা ভাইয়া? যকৃতের খণ্ড আছে হচ্ছে এরকম 4টা। একটা হচ্ছে ডান খণ্ড, বাম, কোয়াড্রেট আর হচ্ছে কর্ডেট। এই 4টা খণ্ড, যকৃতের যে এই টোটাল 4টা খণ্ড আছে, এই 4টা খণ্ডের মধ্যে সব থেকে বড় কোনটা জানো? যেটা সব থেকে বড়, সেটার সাথে একটা জিনিস থাকে। ঠিক আছে, ধরো আমাদের বাসার মধ্যে যেই রুমটা সব থেকে বড়, সেটার সাথে দেখে বেলকনি, ওয়াশরুম সব থাকে, যদিও এখন 2টা রুমেও এরকম থাকে। বড় যেটা রুম সেটাতে বেশি সুবিধা, তাই না? তো যেটা সব থেকে বড় হয়, সেটার সাথে একটা এক্সট্রা একটা অংশ যুক্ত থাকে, বুঝছো? সেটাকে কি বলি জানো? আচ্ছা, যাই হোক, এর মধ্যে আগে বলো যে কোনটা আসলে সব থেকে বড়।
সেটাতে থাকে হচ্ছে জানো, পিত্তথলি থাকে, পিত্তথলি, পিত্তথলি যুক্ত থাকে, যেটা সব থেকে বড় খণ্ড সেটার সাথে পিত্তথলি যুক্ত থাকে। আর এই পিত্তথলিতে কি থাকে, পিত্তরস থাকে, পিত্তরস। যাই হোক, ওকে। তো এটার সব থেকে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড, ডান খণ্ডের সাথে যুক্ত থাকে পিত্তথলি। পিত্তথলিতে কোনো এনজাইম কোনো কিছু নাই, কিন্তু একটা নিজস্ব রস থাকে, পিত্তরস। আর এই পিত্তরস কিন্তু এই যে আমরা যে চর্বি জাতীয় খাবার খাই না, চর্বি জাতীয় খাবারকে কি হয় জানো, চর্বি জাতীয় খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিতে পরিণত করতে কাজ করে কে, বাইল সল্ট, তাই না? আচ্ছা যাই হোক, এদিকে না যাই, আমরা দেখি যকৃতে কোন খণ্ডটি সবচেয়ে বড়, যে বাম। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি। এই কোনটা দিলাম, বাম কেন দিলাম, ডান লিখলাম, ডান দিয়ে যাচ্ছি বাম, ডান খণ্ড, ঠিক আছে, ওকে। তবে বলেছে যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে। দেখো এটাও ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, আগে এই রিলেটেড একটা প্রশ্ন লেখাইছি, ঠিক আছে, আগে এই রিলেটেড একটা প্রশ্ন সলভ করিয়েছি। তাহলে বলো তো এটা কি হবে ভাইয়া, যকৃতের ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয় বলো তো, আগেই সমাধান করানো হয়েছে এটা, এরকম প্রশ্ন। যকৃতের ম্যাক্রোফেজ কোষকে কি বলা হয়, যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কি, তাহলে কাফার কোষ। ওকে, নেক্সট, মানবদের প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটি, সঞ্চয় কেন্দ্র মানে যে সব কিছু সঞ্চয় করে রাখে, ঠিক আছে, যে সব কিছু সঞ্চয় করে রাখে, ঠিক আছে, কি কি সঞ্চয় করে, ধরো পিত্তরস সঞ্চয় করে, তারপর ভিটামিন সঞ্চয় করে, তারপর রক্ত সঞ্চয় করে, তাই না? সো অনেক কিছু, খনিজ লবণ সঞ্চয় করতে পারে। তো দেখো তো, বলো তো কোনটা হবে, কোনটা সব থেকে বেশি সঞ্চয়, প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটা, সঞ্চয় করে রাখে কি, অন্ত্র, পাকস্থলী, হৃৎপিণ্ড নাকি যকৃৎ। দেখো এই যে অন্ত্র, এটা তো কিছু সঞ্চয় করে রাখবে, পাকস্থলী, হৃৎপিণ্ড, যকৃৎ, সব থেকে প্রধান সঞ্চয় কেন্দ্র কোনটাকে বলা হয়, প্রধান সঞ্চয় কেন্দ্র হচ্ছে কোনটা বলতো, যকৃৎ। তাহলে 15 নম্বরে অ্যান্সার দাও, 15 নম্বর হচ্ছে কি তাহলে, যকৃৎ। 15 নম্বর কি হবে বলো, যকৃৎ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, সব থেকে বড় গ্রন্থির নাম কি, শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি, গ্ল্যান্ডের নাম কি। যদি বলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যদি বলে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যদি বলা হয়, বড় অঙ্গ কোনটা জানো, বড় অঙ্গ হচ্ছে বলা হয় ত্বক বা স্কিন, ত্বক বা হচ্ছে তোমার কি স্কিন, এটা হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, বুঝছো। এখন আর সবচেয়ে বড় গ্রন্থি যদি বলা হয়, গ্রন্থি মানে কি গ্ল্যান্ড, তাহলে সব থেকে বড় গ্ল্যান্ড কোনটা, সব থেকে বড় গ্ল্যান্ড কোনটা, অগ্ন্যাশয়, থাইরয়েড, পিটুইটারি, যকৃৎ, কোনটা হবে, সব থেকে বড় গ্ল্যান্ড কিন্তু যকৃৎ, 16 নাম্বার, ঠিক আছে। ওকে, নেক্সট, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলা হয়, গ্লাইকোজেন যে সঞ্চয় করে রাখে যকৃৎ, যকৃতের গ্লাইকোজেন সঞ্চয় করে রাখাকে কি বলা হয়, যকৃতে যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে, যকৃতের গ্লাইকোজেন সঞ্চয় করে রাখাকে কি বলা হয় বলো তো,
ভাইয়েরা বলো, যকৃতের যে গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে, এই গ্লাইকোজেন সঞ্চয় করে রাখাকে কি বলা হয়? যকৃত দেখো গ্লাইকোজেনকে ধরে রাখে, বুঝছো, জমা করে রাখতে পারে, তাই না? এটা এই যে ইনসুলিনের সাহায্যে যে অতিরিক্ত যে গ্লাইকোজেন মানে অতিরিক্ত যে গ্লুকোজ থাকে, সেই অতিরিক্ত গ্লুকোজটাকে কি করে, অতিরিক্ত গ্লুকোজটাকে এই যে ইনসুলিনের সহায়তায় কিসে পরিণত করে জানো? গ্লাইকোজেনে কনভার্ট করে। অতিরিক্ত গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেনে পরিবর্তিত করে রাখে। তো যকৃতকে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? তো যকৃতকে এই যে যকৃতে যে গ্লাইকোজেন সঞ্চয় করে, এই সঞ্চয়কে বলা হয় গ্লাইকোজেনোসিস। এই গ্লাইকোজেনোসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তাহলে এটা অ্যান্সার হবে কি হবে? গ্লাইকোজেনেসিস। ওকে, পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রের ক্ষুদ্র অংশ কোনটি? আচ্ছা, এই রিলেটেড প্রশ্ন মনে হয় আগেও দেখছি, ক্ষুদ্রান্ত। দেখো, টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? টায়ালিন নিঃসৃত হয় কোনটা থেকে? টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে? টায়ালিন কি একটা বলো তো? টায়ালিন হচ্ছে একটা এনজাইম, ঠিক আছে? তো আমি একটা অপশান দিয়ে দিই, যে দেখো খেয়াল করো, যে টম একটা জায়গা থেকে টম নিঃসৃত হয়। সো কি কি জানো? টায়ালিন আর হচ্ছে মল্টেস। টায়ালিন আর হচ্ছে তোমার মল্টেস। টায়ালিন আর মল্টেস। তো টায়ালিন আর মল্টেস হচ্ছে দেখো একটা জায়গা থেকে নিঃসৃত হয়, বুঝতে পেরেছো? টায়ালিন আর মল্টেস একটা জায়গা থেকে নিঃসৃত হয়। সো সেটা কোথা থেকে? যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, পাকস্থলী। দেখো, কুকুরকে আমরা অনেকে আদর করে টম বা টমি বলে আদর করে ডাকে না? সো টম বা টমি যেটা করে থাকে, জিভ বের করে থাকে, বুঝছো? সো ওদের ওই লালা গ্রন্থিতে আসলে টম থাকে, আমরা বলি লালা গ্রন্থিতে কি, লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় টম। টায়ালিন আর হচ্ছে মল্টেস কোথা থেকে বের হয়? লালা গ্রন্থি থেকে আসে টায়ালিন আর মল্টেস, বুঝছো? টম। তাহলে এটা অ্যান্সার হবে কি ভাই? লালা গ্রন্থি। রাজশাহী বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 17, একই প্রশ্ন আসছে। আচ্ছা, এটা আবার দেখো যে অনেকবার প্রশ্ন আসছে। দেখো এই প্রশ্নটা কুমিল্লা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঠিক আছে, প্রায় অনেকগুলো ভার্সিটিতে দেখো যে মানে রিপিট প্রশ্ন আসছে, ঠিক আছে? এই জন্য একটা সুবিধা হচ্ছে যে তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে, কারণ রিপিটেশন যে হয় প্রশ্নে, বুঝতে পেরেছো? এই জন্য কিন্তু একটা সুবিধা আছে এখানে। ঠিক আছে, ওকে। তো এখানে খেয়াল করো, মানবদেহের জৈব রসায়নাগার, হ্যাঁ, যদি বলা হয় যে এরকম জৈব রসায়নাগার বা হচ্ছে তোমার রসায়নাগার, বা যদি বলা হয় যেরকম অর্গ্যানিক ল্যাবরেটরি, এটাই তো এরকম একই জিনিস ইংলিশে, অর্গ্যানিক ল্যাবরেটরি, বা কেমিস্ট্রি রিলেটেড কিছু যদি বলে বায়োলজিতে এসে, কেমিস্ট্রি রিলেটেড যাই বলুক না কেন, অ্যান্সার হবে কি জানো? কেমিস্ট্রি রিলেটেড যাই বলুক, অ্যান্সার হবে যকৃৎ। এক্সেপশনাল একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে যদি কখনো বলা হয় যে মাস্টার কেমিস্ট কোনটা, তাহলে মাস্টার কেমিস্ট যদি চাই কখনো বায়োলজিতে, তাহলে এইটার অ্যান্সার দিবা হলো ভাই কিডনি। এটার অ্যান্সার হবে কি? কিডনি। কিন্তু অন্য ক্ষেত্রে কেমিস্ট্রি রিলেটেড অন্য কোনো কিছুই আসলে বায়োলজিতে, সেটা মনে করবা যে চোখ বুঝে, সেটার অ্যান্সার হবে কি? যকৃৎ, ঠিক আছে? বা মানবদেহের জৈব রসায়নাগার, অর্গানিক ল্যাবরেটরি, জীবন সমুদ্রের কর্মমুখর পোতশ্রয়,
সেখানে প্রচুর পরিমাণ কি হয়, বিক্রিয়া হয় আমাদের যকৃতে, বুঝছো? এজন্য এটাকে বলা হচ্ছে যে মানবদেহের জৈব রসায়নাগার কোনটাকে বলা হয়, এই যকৃতটাকে বলা হয় জৈব রসায়নাগার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? ইনসুলিন নিঃসরণ করে কে? ঠিক আছে, এই ইনসুলিন নিঃসরণ করে কে? এই ক্ষেত্রে অনেকে ভুল করে, এই প্রশ্নটাতে অনেকে ভুল করে। কোথায় ভুল করে, কিভাবে ভুল হয়, এটা আমি দেখাই দিব। তোমরা একটু অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো যে এটা কি হতে পারে, তোমাদের কাছে কি মনে হচ্ছে এটার অ্যান্সার। তোমরা যারা দেখতেছো তোমরা একটু বলবা যে এটার অ্যান্সারটা আসলে কি হতে পারে, তারপরে আমি তোমাদেরকে একটা অ্যান্সার জানিয়ে দিব। হ্যাঁ, যে দেখি তোমাদের কি মনে হয় যে এটার অ্যান্সার কি হতে পারে ভাইয়ারা, একটু দেখো, যে একটু কমেন্ট করি। হ্যাঁ, ওকে, আচ্ছা, অনেকেই এটার ক্ষেত্রে কি অ্যান্সার দিবে, অগ্নাশয়। এখন অগ্নাশয় ঠিক রাইট অ্যান্সার, কিন্তু ব্যাপার হয়েছে যেটা এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এই জিনিসটা হয়, বুঝছো? তো এখানে স্পেসিফিকভাবে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা আছে, এটা না বলা থাকলে অ্যান্সার আমি অগ্নাশয় দিতে পারতাম, কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেহেতু বলা আছে তাহলে এইটা হবে অ্যান্সার। অনেকেই কি করে, অ্যান্সার এটা দেখেই এটা গোল পূরণ করে ফেলে অগ্নাশয়, কিন্তু এটা তো অ্যান্সার না। এখানে ভালো করে অপশন দেখতে হবে এই জন্য, ঠিক আছে? অ্যান্সার হইতো যদি এটা না থাকতো, ঠিক আছে? তাহলে 21-এর কত হবে লিখো, কমেন্ট করো। 21-এর কত হবে তাহলে? 21-এর ঘ, ঠিক আছে? 21-এর ঘ। ওকে, নেক্সট প্রশ্নে যাই। 22 গেলাম, 22। যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? দেখো, এটা আগে দেখাইছিলাম মনে হয়, যে ইসেরটা, যে তোমার বোর্ডে কিভাবে আসছে, আর এটা মনে হয় তোমার ওই যে ইসেরটা, এই যে ভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে? তো যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়, এটা সবার পারা উচিত। আমি একটু আগে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, এটা সবার পারা উচিত। সবাই একটু বলো তো, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? 21-এর ডি। হ্যাঁ, 22-এরটা কি হবে বলো? যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়? ইয়েস, আমরা এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলাম। যকৃতের 4টা খণ্ড, ডান বাম কোয়াড্রেট কর্ডেট, ঠিক আছে? কর্ডেট, সো ডান খণ্ডটা সবচেয়ে বড়, ঠিক আছে? সো এটা অ্যান্সার হবে কোনটা বলো? ডান খণ্ড। নেক্সটে দেখি আমরা যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটা কি নামে পরিচিত? গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন যে রূপান্তরিত হচ্ছে, গ্লুকোজটা কনভার্ট হয়ে কি হচ্ছে, গ্লাইকোজেন, এই যে প্রক্রিয়াটা কি কি বলা হচ্ছে? গ্লাইকোজেনোসিস, গ্লাইকোলাইসিস, গ্লুকোজেনোসিস, গ্লুকোনিওজেনেসিস। একটা কথা মনে রাখবা যে সিস মানে, কোথাও সিস থাকা মানে হলো প্রক্রিয়া, সিস মানে হলো প্রক্রিয়া। প্রক্রিয়া, এই প্রক্রিয়া দুইটা ভাবে হতে পারে ভাইয়া। একটা হচ্ছে কি জানো, একটা হচ্ছে তৈরি হওয়ার প্রক্রিয়া, তৈরি হওয়ার প্রক্রিয়া, আর একটা হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। তৈরি হওয়ার প্রক্রিয়া, আর একটা হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। তৈরি হওয়ার প্রক্রিয়া, আর একটা কি বলো, ভেঙে যাওয়ার প্রক্রিয়া। ভেঙে যাওয়ার প্রক্রিয়া, ভেঙে যাওয়ার, তৈরি হওয়ার প্রক্রিয়া আর ভেঙে যাওয়ার প্রক্রিয়া। এখন তৈরি হওয়ার প্রক্রিয়া আর ভেঙে যাওয়ার প্রক্রিয়া বললাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা মনে রাখবা, যদি কখনো জেনেসিস বা পোয়েসিস থাকে, জেনেসিস বা পোয়েসিস, তাহলে মনে রাখবা যে কোনো কিছু তৈরি হচ্ছে, কোনো কিছু তৈরি হচ্ছে, মানে জেনেসিস বা পোয়েসিস থাকলে কোনো কিছু তৈরি হচ্ছে। আর যদি দেখো যে ভাই লাইসিস আছে, লাইসিস হচ্ছে কোনো কিছু ভেঙে যাওয়ার প্রক্রিয়া, লাইসিস হচ্ছে কি, ভেঙে যাওয়ার প্রক্রিয়া। সো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই না, রূপান্তর হচ্ছে। সো লাইসিস জিনিসটা, এটা অ্যান্সার কখনোই না, ঠিক আছে? এটা অ্যান্সার কখনোই না, ঠিক আছে? শাহাদাত হোসেন ঠিক অ্যান্সার দিয়েছো। সো এটা কখনোই না। 23 নাম্বারটা দেখো, সো গ্লাইকোলাইসিস এটা কোন না। আর একটু আগে আমরা দেখাইছি গ্লুকোনিওজেনেসিসটা হচ্ছে কি, যখন এটা হচ্ছে তখন যখন অশর্করা থেকে যখন আমরা
অশর্করা থেকে যখন আমরা গ্লাইকোজেনে কনভার্ট করব, ঠিক আছে, অশর্করা থেকে আসবো যখন। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার না আমাদের। আর হচ্ছে লাইসিস, এটাও অ্যান্সার না। আচ্ছা, তারপর গ্লুকোজেনেসিস, এটাও অ্যান্সার না, কারণ আমরা গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতেছি। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোসিস, ঠিক আছে। আবার আমরা চাইলে ওইটাকে ভেঙে অপর পাশে, মানে যে তোমার হচ্ছে গ্লাইকোজেন থেকে চাইলে আবার গ্লুকোজে রূপান্তর হতে আসতে পারি, তাই না? তখন আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস বা গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস বলতে পারি, না লাইসিস, গ্লাইকোলাইসিস। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? এইটা, এই যে গেল। তারপর দেখো, মানবদেহের বৃহদান্ত্রের অংশ নয় কোনটি? প্রথম দিকে পড়িয়েছি। ক্ষুদ্রান্ত্রের অংশ কোনগুলো পড়িয়েছি, আবার হচ্ছে বৃহদান্ত্রের অংশ কোনগুলো পড়িয়েছি, তাই না? সো ক্ষুদ্রান্ত্রের অংশ কোনগুলো, বৃহদান্ত্রের অংশ কোনগুলো, এটা কিন্তু প্রথম দিকে তোমাদেরকে পড়িয়েছিলাম, তাই না? বলো, ঠিক আছে না? তাহলে এখন খেয়াল করো একটু, যে বৃহদান্ত্রের অংশগুলোকে আমরা মনে রাখছিলাম এইটা দিয়ে। দেখো ভাইয়া, সিকাম দিয়ে, দন্তস্ব দিয়েই হচ্ছে সিকাম, ক দিয়ে হচ্ছে ভাইয়া কোলন, কোলন, আর হচ্ছে তোমার ভাইয়া ম দিয়ে হচ্ছে ভাই মলাশয়, মলাশয়। তাহলে সিকাম, কোলন, আর হচ্ছে কি মলাশয়। তাহলে মানবদেহের বৃহদান্ত্রের অংশ নয় কোনটি? হ্যাঁ, সিকাম, কোলন, মলাশয়, সিকাম, কোলন, মলাশয়। তাই এটা হবে পায়ু, ঠিক আছে। তাহলে কি হবে বলো? পায়ু হবে। হ্যাঁ, ওকে। তারপর দেখো, কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে কোনটা বলো তো? সবাই একটু কমেন্ট করো যে প্রথম শ্রেণীর স্থূলতা কোনটা নির্দেশ করে। প্রথম শ্রেণীর স্থূলতা কোনটা নির্দেশ করে? সবাই কমেন্ট করো, সবাই। হ্যাঁ, অনুরাধা বলতেছে হচ্ছে 24-এর এ। ইয়েস। তো প্রথম শ্রেণীর স্থূলতা কোনটা কোনটা বলো তো? 25 নাম্বারটা বলো, 25। এটাই সম্ভবত শেষ প্রশ্ন। তারপরে আমি আগেরগুলো একটু জাস্ট রিভিউ করে দিব তোমাদের সাথে। সবাই উত্তর দাও। কত বলো? এই 18.5-এর কম থাকলে কি হয় বলো তো? 18.5-এর যদি কম থাকে, শরীরের ওজন কম, তারপর 18.5 থেকে যদি 24.99 থাকে স্বাভাবিক ওজন, তাই না? তারপরে এই যে 24.99 বা 25 থেকে 29.99, তখন বলা হয়, এটার ক্ষেত্রে তখন বলা হয় অতিরিক্ত ওজন। আর যখন 30 থেকে 34.99 হয়, 30 থেকে কত হয়? 34.99, তখন এই ক্ষেত্রে কি বলা হয় বলো তো? এটা হলো বলা হয় স্থূলতার প্রথম স্তর। তারপরে এই যে 35 থেকে 39.9 হলে দ্বিতীয় স্তর হয়, ঠিক আছে। তাহলে 30 থেকে 34.9 যদি থাকে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্থূলতার প্রথম স্তর কত হবে? 30 থেকে 34.99, 25-এর বি, ঠিক আছে। তো ভাই, তোমরা এই ক্লাসের পিডিএফটা যারা বাইরে আসো চাও, তারা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে আমাকে নক করতে পারো মহসিন মিশু এই আইডিটাতে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, আমরা এই যে প্রশ্নগুলো কিন্তু সব সমাধান করেছি একদম ফার্স্ট টু লাস্ট। যে এই এখানে যেই রিলেটেড প্রশ্ন আসে একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে আমরা সবগুলো ভাই দেখানোর চেষ্টা করেছি ভাই।
আশা করি যে এই পিডিএফটা পড়লে প্রশ্নগুলো সলভ করলে তোমরা অনেকটা বুঝতে পারবা এবং এখান থেকে দেখবা যে এইচএসসিতে তোমার প্রশ্ন আসছে, কারণ এখানে ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার প্রশ্নগুলো আছে ভাই সেইগুলো হচ্ছে আমরা এখানে তোমাদেরকে যুক্ত করে দিয়েছি। বুঝতে পেরেছো ভাই? সো ক্ষুদ্রান্তের অংশ নয় কোনটা, হ্যাঁ এভাবে সবগুলো মানে সহজ যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নগুলো ভাই এগুলো যুক্ত করে করে তোমাদেরকে পড়াইছি। তো ঠিক আছে ভাই, আজকের ক্লাসটা হচ্ছে আরেকটা প্রশ্ন আসছে, তো এইটা দেখ, এই যে খেয়াল করি নাই, এই যে দেখো যে নিচের কোনটি মানুষের দন্ত সংকেত, নিচের কোনটি মানুষের দন্ত সংকেত, দেখো তো বলতে পারো কি না? মানুষের দন্ত সংকেত মানুষের থাকে হচ্ছে কি আইসিপিএম থাকে, বুঝতে পেরেছো? আইসিপিএম মানে ইনসিসর ক্যানাইন প্রিমোলার আর মোলার দাঁত থাকে মানুষের, বুঝছো? ইনসিসর ক্যানাইন প্রিমোলার আর মোলার দাঁত থাকে, মানে ইনসিসর ক্যানাইন প্রিমোলার আর হচ্ছে কি মোলার দাঁত থাকে। কর্তন, ছেদন, হ্যাঁ পেশন আর অগ্রপেশন, ঠিক আছে? কর্তন, ছেদন, পেশন আর অগ্রপেশন, এই যে 4 ধরনের দাঁত থাকে, এই 4 ধরনের দাঁতটা কিভাবে থাকে বেসিক্যালি এরকম এরকম, বুঝতে পেরেছো? এই যে উপরের চোয়াল, এই যে জায়গাটাকে দিয়ে বোঝায় হচ্ছে উপরের চোয়াল, বুঝছো? উপরের চোয়াল, এই উপরের চোয়ালের দুই পাশে থাকে, চোয়ালের দুই পাশে এই যে আইসিপিএম থাকে, এ পাশেও থাকে আইসিপিএম, এ পাশেও থাকে ভাই আইসিপিএম, আর এরকম তোমার হচ্ছে নিচেও থাকে আইসিপিএম, নিচের চোয়ালেও আইসিপিএম, এ পাশেও থাকে এরকম আইসিপিএম, বুঝতে পেরেছো? তো আইসিপিএম থাকে, ঠিক আছে? তো এইটার সংকেতটা এইভাবে আমরা মনে রাখি I2C1P2M3, বুঝছো? I2C1P2M3 গুণ 2 দিয়ে দেই, কি দেই? গুণ 2, আর 3 দিলাম কেন? গুণ 2, কারণ উপরে এই যে দুই পাশেই থাকে, এটা মানে এরকম এখানে 2 1 2 3, ঠিক আছে? 2 1 2 3, এই যে এটা 3, ঠিক আছে? 2 1 2 3, এটাও 2 1 2 3, ঠিক আছে? এখানেও 2 1 2 3, এখানে হলো 2 1 2 3, বুঝতে পারছো? সো এইভাবে যদি দেওয়া হয় তাহলে উপরে হচ্ছে কয়টা হয় জানো? I2C1, এটা খুঁজো কোথায় আছে I2C1P2M3, এইটা মনে হয় I2C1, এই যে এইটা I2C1P2M3, তাহলে উপরে কয়টা হয় দেখো I2C1P2M3, তাহলে কত হয়? 3 2 5 6 7 8, তাহলে উপরে কত হয়? 8 2 16টা আর নিচে হয় 16টা, ঠিক আছে? গুণ 2 করলে, ঠিক আছে? তাহলে 16টা টোটাল হচ্ছে দাঁত কয়টা হয়? 32টা দাঁত হয়, বুঝছো? উপরে 16টা নিচে 16টা, এইভাবে, হ্যাঁ I2C1P2M3 উপরে গুণ 2, নিচে উপরে 16টা আর নিচে 16টা। দেখো এখানে, দেখো এই যে এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা, আরে বাবা, এখানে 8টা এখানে 8টা, তাহলে 8 আর 8 16, 16 16 32টা। তো এখানে দেখে I2C1P2M3, মানে অপশন দিতে ভুল করছে, I2C1P2M2 দিছে, M3 যদি দিত এটা তাহলে ঠিক, I2C1P2M3, তাহলে এটা দিয়ে এটার অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা ভাই। তো আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ক্লাসটা ভাই এতটুকু থাকবে।